হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথম লেকচারের পর আমরা দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়ব কার স্যান্ডার্স তত্ত্ব বা কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য কথাটার ভিতরেই কিন্তু খুব দারুণ একটা থিম লুকা আছে, যে কাম্য মানে কিন্তু গ্রহণযোগ্যতা, তাই না? অকাম্য না, অগ্রহণযোগ্য না, যেটা আছে গ্রহণযোগ্য। তো গ্রহণযোগ্য হলে জিনিসটা আসলে যে যতটুক, এখানে কিন্তু অর্থনীতি এইভাবে বোঝাচ্ছে যে জমি এবং জনসংখ্যা দুইটা আনুপাতিক বা সমানুপাতিক হারে থাকবে। তো সমানুপাতিক হারে থাকলে যেন মানুষ এই জমিগুলা অ্যাপ্রোপ্রিয়েটভাবে চাষ করতে পারে, উৎপাদন ঠিকঠাক করতে পারে এবং মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। আবার এরকম হতে পারে, দেখা যাচ্ছে বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে বাংলাদেশে অনেক জনসংখ্যা, জমির পরিমাণ কম, তার মানে সব মানুষ কিন্তু চাষযোগ্য জমি পাচ্ছে না, তার মানে এখানে আমাদের মাথাপিছু আয় কম। আবার তার মানে এটা কাম্য না। আবার অন্য আরেকটা দেশের কথা বলি, যে এখানে ধরলাম নিউজিল্যান্ড, জমির পরিমাণ বেশি, মানুষের পরিমাণ কম। তো মানুষের পরিমাণ কম হওয়ার কারণেও কিন্তু ওখানকার জমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে টোটালটা চাষ করতে পারে না তারা। তার মানে তাদেরও কিন্তু জনসংখ্যার কাম্যতা নেই। তার মানে কাম্য হতে হলে বেশি হবে না, আবার কমও হবে না। তার মানে কাম্য হতে হলে বেশি কম এর মাঝামাঝি একটা সিচুয়েশনের অবস্থা থাকবে। আমি যদি তোমাদের একটা ছোটো একটা উদাহরণ টেনে বলি, আমাদের ব্রাদার ভাইস প্রিন্সিপাল নির্মল ব্রাদার, উনি কিন্তু একটা কথা বলছিল জাস্টিসের কথা। তো জাস্টিস জিনিসটা কেমন, উনি এভাবে বলছে যে আপনার ঘরে একটা বাচ্চা আছে 3 বছরের, আর একটা বাচ্চা আছে 12 বছরের। তো দুইজনকে যদি আপনি সমান খাবার দেন, তাহলে এটা কোনো জাস্টিস হলো না। জাস্টিস মানে ওর আনুপাতিক হারে 3 বছরের বাচ্চা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, আবার 12 বছরের বাচ্চা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। তাহলে জাস্টিস জিনিসের সাথে কিন্তু আমরা কাম্যতা একটু মিলাতে পারি। তো কাম্য হতে হলে তাহলে বেশি এবং কম হবে না, বেশি কমের মাঝামাঝি একটা সিচুয়েশন হবে। আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব পড়তে গেলে কাম্য জনসংখ্যা তত্ত্ব আসলে কাম্য জনসংখ্যা সম্পর্কে অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট এবং হেনরি সিডুইক সহ অনেক অর্থনীতিবিদগণ ধারণা প্রদান করেন। এই ধারণা প্রদান করলেও লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক এডওয়ার্ড ক্যানন 1924 সালে তার ওয়েলথ গ্রন্থে জনসংখ্যার কাম্যতত্ত্ব ধারণাটি প্রথম উপস্থাপন করেন। পরবর্তীতে এই ধারণা অধ্যাপক রবিন্স, অধ্যাপক ডাল্টন, তারপরে অধ্যাপক স্যান্ডার্স সহ বিভিন্ন অর্থনীতিবিদগণ এই তত্ত্বকে অনেক জনপ্রিয় করে তোলে। কার স্যান্ডার্সের ধারণাটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং কাম্য জনসংখ্যার সঙ্গে কাম্য জনসংখ্যা তত্ত্ব যখনই আসে কাম্য জনসংখ্যা তত্ত্বের নাম, তখনই কিন্তু কার স্যান্ডার্সের নামটা চলে আসে। তাই কার স্যান্ডার্সের তত্ত্ব আসলে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব লিখলে হবে। ও কাম্য জনসংখ্যা তত্ত্ব এমন একটি জনসংখ্যা স্তরকে নির্দেশ করে যে জনসংখ্যা যেখানে উৎপাদন এবং আয় সর্বাধিক হতে হবে, সর্বোচ্চ উৎপাদন আয় হবে। অর্থাৎ যে জনসংখ্যার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব তাকেই কাম্য জনসংখ্যা তত্ত্ব বলে। কাম্য জনসংখ্যা হলো কমও না, আবার বেশিও না। তার মানে কম অথবা বেশি জনসংখ্যার ত্রুটিমুক্ত মাঝারি অবস্থা। কাম্য জনসংখ্যা কথা প্লেটো এবং বটেরো কয়েকশো বছর পূর্বে এই কাম্য জনসংখ্যা তত্ত্ব ধারণাটি প্রদান করেন। বর্তমান শতাব্দী জুলিয়াস উলফ বৈজ্ঞানিক পদ্ধতিতে কাম্য জনসংখ্যা তত্ত্বের বিশ্লেষণ করেছেন। অধ্যাপক ডাল্টন এর সংজ্ঞা যখন আমরা লিখব, যে অধ্যাপক ডাল্টন এর মতে, তখন এভাবে লিখব যে কাম্য জনসংখ্যা হলো সহজ এই সংজ্ঞাটা কিন্তু খুব সহজ সংজ্ঞাটা খুব সহজ, যে কাম্য জনসংখ্যা হলো তা যা মাথাপিছু আয়কে সর্বোচ্চ করে। খুব সহজ না? কাম্য জনসংখ্যা হলো যা মাথাপিছু আয়কে সর্বোচ্চ করে। এবং এই ডাল্টনের সূত্র আমরা কেন বারবার বলছি, ডাল্টন কিন্তু এই কাম্য জনসংখ্যা একটা সূত্র দিয়েছে। এখানে দেওয়া হচ্ছে যে m = a-o/o, যেটা আমরা বোর্ডে দেখাবো। m হচ্ছে মাল অ্যাডজাস্টমেন্ট, মানে অসামঞ্জস্যের পরিমাণ। তোমরা খাতায় লিখে নিতে পারো অসামঞ্জস্যের পরিমাণ। a = অ্যাকচুয়াল পপুলেশন, মানে প্রকৃত জনসংখ্যা, -o মানে অপটিমাম পপুলেশন, যেটা কাম্য জনসংখ্যা, বাই আবার অপটিমাম পপুলেশন। তাহলে আমরা এটা বোর্ডে লিখব, বোর্ডে লিখে সূত্রের সাহায্যে করব। এখানে এমসিকিউ দেওয়া থাকবে, এমসিকিউ দেওয়া থাকলে আমরা এই এমসিকিউ উত্তরটা কিন্তু এখান দিয়ে করতে সক্ষম হব। আমরা চলে যাই বোর্ডে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা যেমনটি বলছিলাম যে অধ্যাপক ডাল্টন তার সূত্রের মাধ্যমে এই জিনিসটা দেখিয়েছেন যে কিভাবে একটি দেশের মোট জনসংখ্যা এবং অপটিমাম যেটা প্রকৃত জনসংখ্যা এবং কাম্য জনসংখ্যা থাকলে ম্যালঅ্যাডজাস্টমেন্ট যেটা অসামঞ্জস্যতার পরিমাণ বের করা যায়, সেই জিনিসটা আমরা দেখব এখন। জিনিসটা হচ্ছে সূত্র, ডাল্টনের সূত্র এইভাবে দেওয়া আছে। এ মাইনাস ও বাই ও, এ মাইনাস ও বাই ওতে আমরা যে এটা নিয়ে আসতে পারি। দেখো এ আমাদের অঞ্চলে একটা কথা আছে, এ এ মানে ইনি, ও মানে উনি, এ থেকে উনি বাদ দিয়ে দিলাম, বাই উনি রেখে দিলাম, তাহলে খুব মজার জিনিস, সহজভাবে শেখা যাবে। এ মাইনাস ও বাই ও, ওইখানে আমি এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু, এমতে মাল অ্যাডজাস্টমেন্ট মানে অসামঞ্জস্যের পরিমাণ, মানে অসামঞ্জস্য অসামঞ্জস্যের পরিমাণ। বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো যদি ছোটো হয়ে যায় লেখা। এটা কিন্তু অসামঞ্জস্যের পরিমাণ, লেখা আছে মাল অ্যাডজাস্টমেন্ট। ওকে, আমার বিশ্বাস বোঝা যাচ্ছে। তারপরে এ দিয়েছে অ্যাকচুয়াল পপুলেশন। অ্যাকচুয়াল পপুলেশন অ্যাকচুয়াল পপুলেশন মানে প্রকৃত জনসংখ্যা। একটা দেশের প্রকৃত জনসংখ্যা কত আছে, সেই প্রকৃত জনসংখ্যা আমরা লিখত। প্রকৃত জনসংখ্যা। আর ওতে আছে অপটিমাম। তোমরা খাতা কলম বের করে লিখে নিতে হবে এইগুলো, না লিখলে কিন্তু মনে থাকবে না, বারবার চর্চা করতে হবে এবং লিখতে হবে। অপটিমাম পপুলেশন, এটা হচ্ছে বলেছে কাম্য জনসংখ্যা। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমাদের কিন্তু এখান থেকে বেশ কয়েকবার বোর্ডে বারবার তুমি যদি বোর্ড বের করতে পারো, বোর্ড বের করে দেখতে পাবা যে এই জিনিস থেকে বারবার তোমার প্রশ্ন আসছে এবং এমসিকিউ কোশ্চেন আসছে। এমসিকিউ কোশ্চেন আসবে কীভাবে, আমি এমসিকিউ কোশ্চেন একটু দেখাই দিই। তুমি মনে করো বাংলাদেশের মোট জনসংখ্যা আছে, ধরে নাও বাংলাদেশের মোট জনসংখ্যা আছে 18 কোটি। 18 কোটি দেওয়া আছে, এরকম দেওয়া থাকবে 18 কোটি। 18 কোটি, কিন্তু এখানে অপটিমাম পপুলেশন যেটা কাম্য, আসলে কাম্য তো আমাদের এত না, এত আমাদের জনসংখ্যা অনেক বেশি। তো কাম্য জনসংখ্যা আমি ধরে নিতে পারি, কাম্য জনসংখ্যা ধরে নিতে পারি আমি 10 কোটি। এখানে কিন্তু তোমার বলা থাকবে এম বের করো। এম বের করো মানে মাল অ্যাডজাস্টমেন্ট কত, অসামঞ্জস্যতার পরিমাণ কত, ডাল্টনের সূত্র দিয়ে মাল অ্যাডজাস্টমেন্ট কত, এই জিনিসটা বলা থাকবে। তুমি তখন খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবা। তুমি এই সূত্রে চলে যাও, এই সূত্রে গেলে কিন্তু এই জিনিসটা আসতে পারবা। তো এম সমান সমান তুমি লিখাও মাল অ্যাডজাস্টমেন্ট যেটা আসবে সামঞ্জস্য পরিমাণ এম মাইনাস এ বাই ও। তো এ তে তোমার অ্যাকচুয়াল পপুলেশন প্রকৃত জনসংখ্যা কত, 18 কোটি। 18 কোটি লেখো, 18 কোটি মাইনাস অপটিমাম কত, অপটিমাম হচ্ছে 10। তো অপটিমাম লেখো 10 বাই, আবার অপটিমাম নিয়ে আসতে হবে 10। তাহলে এখানে থাকে কত, 8 থাকে। 8 থাকলে 8কে 10 দিয়ে ভাগ করলে কত হয় জানো, 0.8। এটা সহজ, 10 দিয়ে ভাগ করলেই পয়েন্ট সে সংখ্যা দিয়ে দিলে আমাদের ভাগ হয়ে গেল। তার মানে এখানে এম এর মান বের হয়ে গেল।
এভাবে বাদ দিয়ে দিতে হবে। তো মাল অ্যাডজাস্টমেন্টের পরিমাণ যখন আমার এভাবে বের হয়ে গেলে আমরা কিন্তু যে কোনো ধরনের গাণিতিক টার্ম আমরা এভাবে করতে পারবো। এখন ডাল্টনের যে সূত্র, এই সূত্র দিয়ে আমরা এভাবে যদি করতে পারি, আমরা এবার রেখার মাধ্যমে দেখাতে পারি। রেখার মাধ্যমে দেখানো খুব সহজ, এটা খুব স্বাভাবিক একটা সহজ সুলভ চিত্র। আমি চিত্রের মাধ্যমে দেখি, এবারে দেখলাম তাহলে এটা তো পারবা, তাই না? এবার এবার তাহলে আমি একটা তোমাদের অঙ্ক করতে দিই, এই সেম এই জিনিস আমি বললাম বাংলাদেশে মোট জনসংখ্যা 18 কোটি না দিয়ে এবার বললাম বাংলাদেশে মোট জনসংখ্যা 14 কোটি। লক্ষ্য করো, 14 কোটি দিলাম, কিন্তু কাম্য জনসংখ্যা কত? কাম্য জনসংখ্যা ঠিকই রাখলাম, তোমরা বুঝতে পারবো, হয়তো বের করতে হবে। তো 14 কোটি যদি লোক হয়, তাহলে যদি তোমার এটা দেওয়া আছে, আর কাম্য জনসংখ্যা ও দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। তোমার অঙ্ক করতে দিলাম কিন্তু আমি, তার মানে তুমি আবার লিখবা এম ইকাল টু এ মাইনাস ও বাই ও, এটা কিন্তু ও অপটিমাম পপুলেশন। তাহলে এখানে আমার মোট জনসংখ্যা এবার আমি বলেছি 14, তাহলে তুমি 14 লেখো। 14 থেকে অপটিমাম পপুলেশন বাদ দাও, 10 বাদ দিয়ে দিবা, বাই 10 লিখবা। তাহলে থাকবে কত? 4। 4কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.4, তার মানে 0.4 বা 0.4, একই কথা। এখন যে কোনো অঙ্ক কিন্তু এইভাবে করতে পারবা, খুব সাবলীল এবং সহজ জিনিস। এবার আমরা ডাল্টনের সূত্রে আমরা চিত্রের সাহায্যে দেখাবো। চিত্রের সাহায্যে দেখাই, চিত্রে খুব সহজ। বারবারই বলছি, কাম্য জনসংখ্যা তত্ত্ব হতে গেলে কিন্তু কম বেশি হবে না। কি হবে? কমও হবে না, বেশি হবে না। ওখানকার মাথা পিছু আয় সর্বোচ্চ করতে হলে সেখানে একেবারে সঠিক জনসংখ্যা রাখতে হবে। বৃন্দ, তাহলে আমরা চিত্র দেখব এবার। চিত্রের মাধ্যমে জনসংখ্যা কাম্য নাকি কম নাকি বেশি, এটা আমরা দেখতে পারি। সূত্র মুছে দিলাম। এবার তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে খুব ইজি। চিত্র আমি যখন এভাবে আঁকবো, এই টোটালি এভাবে দিয়ে দিলাম। এখানে অরিজিন মানে মূলবিন্দু, এখানে দিয়ে দিলাম হচ্ছে জনসংখ্যা। অক্ষে আমরা যেটা দিব ওটা হচ্ছে জীবনযাত্রার রেখা, জীবনযাত্রার মান যেটা আর কি। তো এটা এই জিনিসটা আমরা এইভাবে দিতে পারি। দেখো এইখানে এর মাথা সর্বোচ্চ হয়েছে, তার মানে এই অবস্থায় আসবে। এখানে আছে এস পূরক, এটাকে বলা হবে জীবনযাত্রার রেখা, জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, আর এই রেখাকে বলা হবে জীবনযাত্রার রেখা বা জীবনযাত্রার মান অপেক্ষক। এবার দেখো তোমাদের বইয়ের নাম অনুসারে আমি নাম দিয়ে দিলাম। অন্য নাম দিলেও হবে, অন্য নাম দিলে হবে না তা না। এখানে যে অবস্থায় আসবে দেখা যাচ্ছে যে যখন আমরা এই যে সূত্রে দেখলাম, যে এই সূত্রে অঙ্ক দেখছি, অঙ্ক দেখলে এখানে পজিটিভ মান আসছে, তাই না? পজিটিভ মান যখনই আসবে তখনই কিন্তু এই অবস্থায় চলে যাবে জনসংখ্যা, এই অবস্থায় চলে যাবে। তার মানে এইটা অপটিমাম পপুলেশন, এটা ও এন, এই পরিমাণ অপটিমাম পপুলেশন। এখানে সর্বোচ্চ সুখ নির্ধারণ করব, সর্বোচ্চ সুখ নির্ধারণ হবে, এখানে সর্বোচ্চ সুখ অবস্থায় থাকবে। যখনই পজিটিভ মান আসবে, এই এম এর মান যখনই পজিটিভ আসবে, লক্ষ্য করো এম এর মান যখনই পজিটিভ আসবে, আমরা দেখছি এম এর মান যখনই পজিটিভ আসবে তখনই কিন্তু আমার জনসংখ্যা অবস্থান করবে এই জায়গা। তার মানে এখানে বেশি জনসংখ্যা হবে। যখনই এই অংশ থেকে এদিকে চলে যাবে জনসংখ্যা, তখনই জনসংখ্যা বেশি। শুধু বেশি লিখে দিলাম, তুমি লিখবা জনসংখ্যা বেশি।
আবার এইখানে নেগেটিভ মান আসতে পারে, নেগেটিভ মান আসতে পারে। এম এর মান নেগেটিভ আসলে তখন দেখা যাচ্ছে যে -0.4 হতে পারে, এরকম হতে পারে। -0.4 হলে কিন্তু এদিকে অবস্থান করবে, তখন জনসংখ্যা কিন্তু কম হবে, কম জনসংখ্যা হবে। তার মানে আমি তোমাদেরকে সহজ করে দিই জিনিসটা। এই জিনিসটা দেখো, একটু লক্ষ্য করো। বারবার বোর্ডে এই প্রশ্ন আসবে, কিন্তু বোর্ডে প্রশ্ন আসবেই। এম এম এম, দেখো এই যে এম এর মান যখন বের হবে পজিটিভ, মনে করো পজিটিভ বলতে আমি বোঝাচ্ছি, ধরলাম আমি 10, 10 মানে কি নেগেটিভ নাকি? না, পজিটিভ মান। পজিটিভ মান আসলে জনসংখ্যা কী হবে? জনসংখ্যা বেশি। এখানে জনসংখ্যা জনসংখ্যা বেশি। নেগেটিভ মান আসলে কী হবে? যেমন মাইনাস আসলে -10 আসতে পারে, -5 আসতে পারে। -5 আসলে জনসংখ্যা কম, এখানে জনসংখ্যা কম হবে। এই এম এর মান যখন 0 আসবে তখনই কেবল কী হবে? তখনই এই জিনিসটা কিন্তু কাম্য জনসংখ্যা হবে। তার মানে এম এর মান যখন 0 তখন এটা কাম্য জনসংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে জীবনযাত্রার মান যখন পপুলেশন খুব বেশি হয়ে যাবে, জীবনযাত্রার মান যদি কী হবে দেখো, পপুলেশন বেশি তার মানে অবস্থান করবে এদিকে, তখন জীবনযাত্রার মান নিম্ন অবস্থায় থাকবে। যখন পপুলেশন কম তখনও কিন্তু জীবনযাত্রার মান নিম্ন অবস্থায় থাকবে। যখন পপুলেশন সঠিক পরিমাণে থাকবে, জমি, অর্থনীতি কিন্তু বারবারই এই কথা বলে, জমির সাথে যেমন জনসংখ্যার যেন মিল থাকবে, জনসংখ্যা যেন ওই পরিমাণ জমি সঠিকভাবে চাষবাদ করতে পারে, তাহলে করে মাথাপিছু আয় যেন বাড়াতে পারে। মাথাপিছু আয় বাড়লেই মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, তখন জীবনযাত্রার মান অবস্থান করবে এই জায়গায়। তার মানে এইটাকে কিন্তু এম বিন্দু হচ্ছে কাম্য জনসংখ্যা বিন্দু হিসেবে আমরা নির্ধারণ করতে পারি। তাহলে এইখানে আমরা এই তত্ত্ব আবার পড়ব, ভালোভাবে দেখব, দেখে বইতে খাতায় বারবার লিখব, লিখে প্র্যাকটিস করলে আমরা এই তত্ত্ব সম্পর্কে সুন্দরভাবে পেরে যাব। আমি আশা করি তোমরা নিশ্চয়ই ভালো পড়বা, এবং একবার পড়ো, দুইবার লেখো, দেখো খুব সুন্দরভাবে হয়ে যাবে জিনিসটা। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবার ক্লাসে দেখা হবে। ওকে।